সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এমন একটা প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব যেটা রাজশাহী বোর্ডে 2024 সালে এবং চট্টগ্রাম বোর্ডে 2016 সালে এসেছিল। আমি সবসময়ই তোমাদেরকে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করার উপরে বিশেষ ফোকাস দিতে বলি। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা গিয়েছে বোর্ডের প্রশ্নগুলো রিপিট হয়, আর যদি রিপিট নাও হয় তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, তাই না? কারণ প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যে প্যাসেজ কোনটা আসবে, সেই সেন্টেন্সগুলো তুমি কিভাবে কমপ্লিট করবে এটা কিন্তু তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? এবং ফলাফল হিসেবে তোমার কনফিডেন্স কিন্তু অনেক কম থাকবে। তো এই কারণে আমার কথা হচ্ছে রুলস পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে প্রিভিয়াস 8-10 বছরের প্রশ্ন যাতে তোমার প্র্যাকটিস অবশ্যই করা থাকে। হ্যাঁ, তাহলে একদিকে যেমন তুমি কনফিডেন্সটা গেইন করতে পারবে, আরেকদিকে যদি কমন পড়ে যায় তোমার, তাহলে কিন্তু একদম ফুল মার্কসটা ক্যারি করাটা তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। তো চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। এখানে আমাদেরকে দেখতে হবে কে কাকে কি বলেছে, এইটা কিন্তু সবার আগে বুঝতে হবে। এখানে দেখো বলছে যে হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, মানে তোমার শিশু কেন কাঁদছে? মাই ডটার, আমার মেয়ে। কিন্তু দেখো কে কাকে কি যে বললো এটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার হতে পারলাম না। তো আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য পরের সেন্টেন্সগুলো আসো পড়ে দেখি। এখানে বলেছে দে হ্যাভ বিন স্টার্ভিং, অর্থাৎ তারা ক্ষুধার্ত রয়েছে। সেড দ্য ওম্যান, ওম্যান বা নারী বলল, ঠিক আছে, যে তারা ক্ষুধার্ত রয়েছে। তারপর দেখো এখন তো বুঝতে পারলাম যে একজন হচ্ছে ওম্যান, আরেকজনকে সেটা একটু বুঝি। এখানে তুমি যদি এই সেন্টেন্সগুলো একটু পড়ে দেখো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে এখানে দেখো দ্য ক্যালিফ আরেকজন রয়েছে, অর্থাৎ ক্যালিফের সাথে কথা হচ্ছে কার? ওমেনের। তার মানে এই যে হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এই মাই ডটারটা বলা হয়েছে এই ওমেনকে, এই যে দ্য ওমেন। আর এই ক্যালিফ হচ্ছে কি বলেছে? এই যে এই কথাটা বলেছে বা এই প্রশ্নটা করেছে। তো এখানে একটি প্রশ্ন হয়েছে স্বভাবতই। তো এই যে দেখো আমরা যে প্রথম সেন্টেন্সে কে কাকে কি বলেছে এটা বুঝতে পারিনি, এটা কিন্তু আমাদেরকে এখন তাহলে ক্লিয়ার করে বলতে হবে যে ক্যালিফ যে ওমেনকে প্রশ্নটা করেছে। এখন আমার কথা হচ্ছে যখন একটা প্যাসেজ নারেশন আমরা করতে যাই এবং সেখানে ঠিক বোঝা যায় না যে আসলে কে কাকে প্রশ্নটা করেছে বা কে কাকে কি বলেছে, তখন কিন্তু আমরা অ্যাড্রেসিংয়ের যে রুলসটা রয়েছে, এটা আমি আমার আগের ভিডিওগুলোতেও অনেক বলেছি, এই অ্যাড্রেসিংয়ের রুলসটা কিন্তু তখন আমরা অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে? এখন দেখো এই অ্যাড্রেসিংয়ের রুলসটা যদি আমি অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাকে বুঝতে হবে যে অ্যাড্রেসিংটা কে করেছে। ক্যালিফ কিন্তু অ্যাড্রেসিং করেছে কাকে? ওই ওমেনকে। তাহলে দেখো আমরা কি লিখব অ্যান্সার করার সময়? আমরা লিখব যে ফার্স্টে তো অ্যাড্রেসিং কথাটা লিখতে হবে। দেখো আমি লিখে ফেললাম অ্যাড্রেসিং। এখন কাকে অ্যাড্রেস করা হয়েছে? দ্য ওমেনকে অ্যাড্রেস করা হয়েছে। দ্যাটস আমি এখানে লিখে ফেলবো যে দ্য ওমেন। আচ্ছা, এটা লিখলাম। এখন কথা হচ্ছে ওমেনকে কি হিসাবে দেখো অ্যাড্রেস করেছে? তার মেয়ে হিসাবে, কারণ এখানে রয়েছে মাই ডটার। তাহলে আমি কি লিখতে পারি? যে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ। আচ্ছা, এখন ক্যালিফ তো বা খলিফা তো এখানে পুরুষকেই বোঝানো হচ্ছে, তাহলে আমরা কি করব? হিজ করব, ঠিক আছে? অ্যাজ হিজ, অর্থাৎ তার ডটার বা মেয়ে হিসেবে সম্বোধন করে। তাহলে আমরা লিখব কি? অ্যাজ হিজ ডটার। আচ্ছা, এইটা বললাম। এরপর আমরা কি করব? আমরা একটা কমা এখানে কিন্তু ব্যবহার করব। তো দ্য ওমেন বা ওই মহিলাকে মেয়ে হিসেবে সম্বোধন করে এখন ক্যালিফ কিন্তু তাহলে কি করেছে? দেখো এটা কিন্তু একটা প্রশ্ন, কারণ এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব দ্য ক্যালিফ। এখন যেহেতু প্রশ্ন করেছে তাহলে আমরা কি লিখব? আস্কড। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্যালিফ কাকে আস্ক করেছে প্রশ্নটা? ওমেনকে, এই যে এই ওমেনকে। তাহলে আমরা কি করতে পারি? এইখানে দ্য ওমেনের পরিবর্তে আমরা লিখব হার, ঠিক আছে? অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার, অর্থাৎ ওই নারীকে মেয়ে হিসেবে সম্বোধন করে ক্যালিফ কি করলো? জিজ্ঞাসা করলো তাকে। এখন কথা হচ্ছে এই যে WH দিয়ে যে প্রশ্নটা শুরু হয়েছে এটা কিন্তু আমরা এখন আর কোনো চেঞ্জ করব না। তাহলে আমরা কি লিখবো? দেখো যে হোয়াই। আচ্ছা,
এখানে বলেছে দেখো ইওর চিলড্রেন, আর এখানে রয়েছে আর, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে রয়েছে। তো ইওর যেটা রয়েছে দেখো, এটাকে আমরা কনভার্টের সময় কি লিখবো, হার লিখবো, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে ওমেনকে যেহেতু বোঝানো হয়েছে, তাহলে আমরা কি লিখলাম, দ্য ক্যালিফ আস্কড হার হোয়াই হার চিলড্রেন, সেটা আমরা এখানে লিখে ফেলবো। দেখো আমরা লিখলাম চিলড্রেন। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি যে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে তখন কিন্তু আমরা এটাকে কি করব, পাস্ট ইনডিফিনিট করব। কিন্তু এখানে দেখো এই আর এবং এই ক্রাইং, অর্থাৎ আর ক্রাইং রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু রয়েছে। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন এটা হয়ে যায় কি, পাস্ট কন্টিনিউয়াস। আর যেহেতু এখানে চিলড্রেনের কথা বলা হয়েছে, হ্যাঁ, মানে বাচ্চারা, তাদের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব, আমরা কিন্তু এখানে ওয়ার করে দেব, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম যে ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং। আচ্ছা, এই পর্যন্ত গিয়ে তাহলে কি হলো, আমার এই যে ফার্স্টের যে সেন্টেন্সের পার্টটা, এটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। এখন দেখো ক্যালিফ তাহলে ওই মহিলাকে একটা প্রশ্ন করেছে যে তার মেয়েরা কেন কাঁদছে। এবার আসো, ওমেন যিনি আছে তিনি বললেন, কি বললেন দেখো, দে হ্যাভ বিন স্টার্ভিং, অর্থাৎ তারা কি, তারা ক্ষুধার্ত বা তারা না খেয়ে আছে। তো এই যে একটা প্রশ্ন হলো, তারপরে যেহেতু উনি কথাটা বলেছে, তার মানে উনি এই প্রশ্নটার উত্তর দিয়েছে, ঠিক আছে, যে বাচ্চাগুলো কেন কাঁদছে, উনি বলেছে যে বাচ্চাগুলো না খেয়ে আছে। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, যখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় তখন কিন্তু আমরা বলি রিপ্লাইড। তাহলে এখানে রিপ্লাইটা কে দিয়েছে, এই ওমেন দিয়েছে। তাহলে আমরা কি করব দেখো, আমরা এখানে লিখব যে দ্য ওমেন কি করলো, রিপ্লাইড। দেখো দ্য ওমেন রিপ্লাইড লিখলাম আমি। এখন উনি কি রিপ্লাই করেছে সেইটা আবার আমি দেখবো, যে রিপ্লাইড দ্যাট এখানে আমি লিখলাম। তাহলে উনি রিপ্লাই দিলেন যে, বা উনি উত্তর দিলেন যে। আচ্ছা, এই দেটাকে কিন্তু তাহলে এখন দের মতোই রাখতে হবে, কারণ এখানে ওই শিশুদের কথা বলা হচ্ছে। তাহলে দেখো আমি লিখলাম দে। আচ্ছা, হ্যাভ বিন স্টার্ভিং, এখন আমাকে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। দেখো হ্যাভ বিন স্টার্ভিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে চেঞ্জ করার সময় আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। তাহলে আমি এখানে কি করব দেখো, দে, এই হ্যাভ বিনটাকে আমি এখানে লিখবো হ্যাড বিন। তারপর আমি কি করব, যে স্টার্ভিং রয়েছে এটা হুবহু এখানে বসিয়ে দেব। দেখো দে হ্যাড বিন স্টার্ভিং আমি এখানে লিখে ফেলেছি। তার মানে আমার এই পার্টটুকুর কাজও শেষ হয়ে গেছে। এইবার আসো দেখো, এখানে বলেছে যে হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই প্রশ্নটা কে করেছে, অবশ্যই ক্যালিফ করেছে, যে তোমার কি কেউই নেই এই পৃথিবীতে, এরকম একটা প্রশ্ন কিন্তু ক্যালিফ করেছে। তাহলে আমরা এখানে কি করব, আমরা লিখব যে দ্য ক্যালিফ। আচ্ছা, ক্যালিফ কিন্তু আগে একটা প্রশ্ন করেছিল, তার মানে সে আবার একটা প্রশ্ন করেছে। তাহলে দ্বিতীয়বার যদি প্রশ্ন করে থাকে তাহলে আমি এখানে কি করব, আমি এখানে করব ফার্দার। তারপরে আবার তো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আস্কড ইউজ করতে হবে, ফার্দার আস্কড, তাই না। কাকে জিজ্ঞাসা করেছে সেটা আবার আমাকে বলতে হবে, দ্য ওমেন। তাহলে আমি এখানে কি করব, আস্কড লিখব দ্য ওমেন, অর্থাৎ তারপরে আবার ওই নারীকে জিজ্ঞাসা করলেন। এইবার একটা জিনিস লক্ষ্য করো যে এখানে প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম, যে হ্যাভ ইউ, ঠিক আছে, হোয়াই টু ওয়াই বা হোয়ার এরকম কিন্তু না, শুধু এইচ দিয়ে রয়েছে, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কি পৃথিবীতে কেউই নেই। তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ইফের ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে একটা ইফ বসিয়ে দেব, যে ইফ রুলস অনুযায়ী বা নিয়ম অনুযায়ী। আচ্ছা, তো এই যে ইউ দিয়ে বোঝানো হয়েছে, এটা দিয়ে কাকে বোঝানো হয়েছে, ওই নারীকে বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে কি করব, আমি কিন্তু এখানে লিখব যে শি, ইফ শি। আচ্ছা, এখন দেখো হ্যাভটা যেটা রয়েছে এটাকে কিন্তু আমাকে চেঞ্জ করলে কি করতে হবে, পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, আমি লিখব হ্যাড। আচ্ছা, আর এরপর কিন্তু আর তেমন কোনো কাজ নেই, এই যে নান এলস,
ইন দ্য ওয়ার্ল্ড যেটা রয়েছে এটা হুবহু আমাকে এখানে বসিয়ে কিন্তু দিতে হবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই পর্যন্ত তো আমি লিখে ফেললাম। এইবার দেখো মজার ব্যাপার যেটা, সেটা কি, এখানে যে তাকে একটা প্রশ্ন করা হয়েছে তারপরেই কিন্তু আবার ওই মহিলাটা কথা বলেছে যে মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো, অর্থাৎ আমার স্বামী কয়েক মাস আগে মারা গিয়েছে। তো তার কিন্তু বক্তব্যটা শেষ হয় নাই, উনি আরও কিছু বলেছে যে হি লেফট দেম নাইদার মানি নর অ্যানি প্রপার্টি, অর্থাৎ উনি বলছেন যে ওনার স্বামী তাদেরকে না টাকা পয়সা দিয়ে গিয়েছে না সম্পত্তি দিয়ে গিয়েছে। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, অর্থাৎ তারা বিশাল সমস্যার মধ্যে রয়েছে। আর তারপর আরও বলছে যে দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদেরকে ক্ষুধার্ত থাকতে হচ্ছে বা থাকতে হবে এরকম। তো এই ব্যাপারটা দেখো বেশ কয়েকটা লাইন কিন্তু একটানা বলা হয়েছে। এখন আসো আমরা এইটার সলিউশনটা কিভাবে করব। তো ক্যালেব যেহেতু প্রশ্ন করেছে যে তার কি এই পৃথিবীতে কেউ নেই, তাহলে এখন কিন্তু সে কি করবে, সে কিন্তু অ্যান্সার দিবে। তো অ্যান্সার দিতে গেলে এখন দেখো আমরা এটা কিভাবে কি লিখবো, আমরা লিখবো যে শি, আবার কিন্তু রিপ্লাইডের প্রশ্নটা এখানে চলে আসবে। তাহলে আমি কি করব, শি, আমি লিখলাম রিপ্লাইড, দেখো দ্যাট, আচ্ছা মাই হাজব্যান্ড, এটা কি হয়ে যাবে, এই মাইটা চেঞ্জ হয়ে কিন্তু হার হয়ে যাবে, অর্থাৎ সে উত্তর দিয়েছে যে তার স্বামী। এইটা বোঝানোর জন্য আমাদেরকে এইখানে হার কথাটা নিয়ে আসতে হবে, অর্থাৎ শি রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড। আচ্ছা, এই যে ডেট দেখো, ডায়েট যেটা বলছে আর কি এখানে, তো এই ডায়েটটা কিন্তু কোন টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিটে রয়েছে। আর পাস্ট ইনডিফিনিটকে যখন আমরা কনভার্ট করব তখন কিন্তু কি করতে হবে, পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, দ্যাট হার হাজব্যান্ড, এখানে লিখতে হবে হ্যাড ডায়েট। আচ্ছা, তারপর কি লিখব, সাম মান্থস, এটা কিন্তু হুবহু লিখে ফেলবো, ঠিক আছে, এখানে কিন্তু কোনো আর পরিবর্তনের সুযোগ নেই। আবার একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে একটু কষ্ট করে, অ্যাগো যখন থাকে তখন কিন্তু আমরা নিয়ম অনুযায়ী লিখি কি বিফোর, ঠিক আছে, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রুলস বা রুলসের স্কোপ, তো এইটা মনে রাখতে হবে। এইবার দেখো কি করব, এখানে কি বলা যেতে পারে, সে তো আরও একটা বাক্য বলছে যে হি লেফট দেম, অর্থাৎ তার কথা কিন্তু শেষ হয়নি, সে জাস্ট একটা জিনিস বলেছে যে তার স্বামী কিছুদিন বা কিছু মাস আগেই মারা গিয়েছে। তো সেই কথাটা শেষ করে আর কাউকে কিছু না বলতে দিয়ে সে আরও একটা বাক্য বলেছে, তার মানে সে যোগ করেছে। এইটাকে সাধারণত আমরা অ্যাডেড দিয়ে কিন্তু বুঝিয়ে থাকি। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা লিখব যে শি, এরপর আমরা লিখব অ্যাডেড দ্যাট, দেখো আচ্ছা সে কি অ্যাড করলো বা যুক্ত করলো সেটা কিন্তু আমরা এখন বলবো। এই হিটা কিন্তু হি এর মতোই থাকবে, যে হি। আচ্ছা, এবার আসো, এই যে লেফট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে আমি তোমাদেরকে বলেছি কি করতে হবে, অবশ্যই পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে এখানে একটা হ্যাড যুক্ত করতে হবে। তোমরা যারা এই টেন্সের ব্যাপারগুলো ভালো বুঝতে পারছো না, যদি না বুঝতে পারো তোমাদের কিন্তু টেন্সের উপরও ক্লাস করতে হবে, ঠিক আছে, টেন্সটা একটু দেখে নাও, তাহলে কিন্তু আরও বেটার এখান থেকে বুঝতে পারবে, কারণ ন্যারেশন মানেই হচ্ছে টেন্সের খেলা, ঠিক আছে। তো আমরা লিখলাম হি হ্যাড, তারপর লেফট যেটা রয়েছে এটা তো আমি এখান থেকে জাস্ট কপি করছি, হি হ্যাড লেফট। আচ্ছা, দেম তো দেমের মতোই থাকবে, কারণ তিনি তাদের ছেড়ে চলে গিয়েছে, আমি এখানে লিখলাম যে লেফট দেম। আচ্ছা, এই যে নাইদার মানি নর প্রপার্টি, এখানে তো আর পরিবর্তনের কিন্তু তেমন কোনো ইস্যু নেই। তাহলে আমি এখানে কি করব, দেখো নাইদার, আমি লিখলাম মানি নর প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এইখানে সো রয়েছে, সো এর যে ব্যাপারটা, সো একবার তো আমি অ্যাডেড দ্যাট দিলাম, তারপরেও কিন্তু তার কথা শেষ হয়নি, ঠিক আছে, সে কিন্তু আরও বলে যাচ্ছে। দ্যাটস ওয়াই এইটাকে আমি একটু টেকনিক্যালভাবে আমি কি করতে পারি, দেখো আমি একটা কমা দিয়ে কিন্তু যুক্ত করে দিতে পারি, অ্যান্ড সো, ঠিক আছে,
এইভাবে কিন্তু আমি কানেক্ট করে দিতে পারি। অ্যান্ড সো দে, আচ্ছা এই যে আর রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আমি আরটাকে কি করে দিচ্ছি এখানে, দেখো ওয়ার করে দিচ্ছি। সো দে ওয়ার, তারা কিসের মধ্যে আছে, ইন গ্রেট ডিস্ট্রেস। তাহলে আমি লিখবো যে দে ওয়ার ইন গ্রেট, দেখো আমি লিখলাম ইন গ্রেট ডিস্ট্রেস, ঠিক আছে। তো এই পর্যন্ত তো মোটামুটি হলো। তারপরেও কিন্তু দেখো তার বক্তব্য শেষ হয়নি, সে আরও বলেছে দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, অর্থাৎ তাদেরকে কিছু সময় ক্ষুধার্ত থাকতে হবে, ঠিক আছে, এরকম, বা কখনো কখনো ক্ষুধার্ত থাকতে হবে। তার মানে সে আবারও বললেন, আর সে আবারও বললেন এটা যখন আমরা ন্যারেশনের ভাষায় বলতে যাই তখন কিন্তু আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি অলসো অ্যাডেড দ্যাট। তাহলে আমরা এখানে লিখলাম যে শি, যেহেতু ওমেনি কথাটা বলছে, আমরা লিখলাম যে শি অলসো অ্যাডেড দ্যাট। দেখো সে আরও বলল যে, এরকম একটা জিনিস কিন্তু তাহলে এখানে বোঝাচ্ছে। সো শি অলসো অ্যাডেড দ্যাট, সে কি বলল, এই যে দে যেটা রয়েছে এটা কিন্তু এখানে দের মতোই, জাস্ট আমি এখানে দেখো লিখে ফেলছি দে। আচ্ছা, তারপরে কি বোঝাচ্ছে, এখানে রয়েছে হ্যাভ টু। তো হ্যাভ তো এটা প্রেজেন্ট টেন্সে পড়েছে, তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিট করতে গেলে দে হ্যাড করতে হবে। আর এরপর আমরা লিখলাম টু। আচ্ছা, দে হ্যাড টু কি, স্টার্ভ, আমি এখানে লিখব স্টার্ভ সামটাইমস। সামটাইমসের মতো তুমি জাস্ট বসিয়ে রাখো, এখানে বসিয়ে দাও। তাহলে কিন্তু মোটামুটি এই সামটাইমস পর্যন্ত আমাদের কাজ হয়ে গিয়েছে। এরপরে দেখো এখন ক্যালিফ বা খলিফা যিনি আছেন তিনি কি বললেন, দেখো বলেছে সেড দ্য ক্যালিফ হোয়াট এ পিটি ইট ইজ। এটা কিন্তু একটা এক্সক্লেমেশন সেন্টেন্স। সো আমরা কি করব, এইটার একটা রুলস কিন্তু আবার রয়েছে এই ধরনের বাক্যগুলোকে কমপ্লিট করার জন্য। যেমন কে বলেছে, দ্য ক্যালিফ বলেছে, তার মানে উনি এখন এক্সক্লেইমড হয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি লিখব, দেখো আমি এখানে লিখব দ্য ক্যালিফ। আচ্ছা, এবার তুমি বোঝার চেষ্টা করো উনি যে এক্সক্লেইমড হলো, উনি কি খুশি হলো না দুঃখ পেল। যেহেতু সিনারিওটা দুঃখের, তার মানে কিন্তু হোয়াট এ পিটি ইট ইজ দিয়ে উনি দুঃখই প্রকাশ করলেন। তাহলে আমরা কি করব, আমরা লেখার সময় লিখব দ্য ক্যালিফ এক্সক্লেইমড উইথ, এখন যেহেতু দুঃখের ব্যাপার তাহলে কি বসাবো, সরো বসাবো, এক্সক্লেইমড উইথ সরো। আচ্ছা, তারপর কি লিখব, দ্যাট। আচ্ছা, এখন সরো দ্যাটের পরে দেখো এই সেন্টেন্সটাকে যখন আমরা কনভার্ট করব তখন কিন্তু একটু টেকনিক্যালি করতে হবে, যে এই যে ইট ইজ যে পার্টটা রয়েছে এই ইজটা কিন্তু তখন কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। তাহলে আমরা লেখার সময় কি লিখব, দ্যাট ইট ওয়াজ, ঠিক আছে। আর ইট ওয়াজ, তারপর কিন্তু বাকি যে অংশটা থাকছে হোয়াট এ পিটি যেহেতু আমাদেরকে বলেছে, আমরা লেখার সময় কি লিখব, ইট ওয়াজ এ গ্রেট পিটি, ঠিক আছে। তো এইটা বোঝানোর মাধ্যমে কিন্তু তাহলে দেখো আমার যে এক্সক্লেমেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আমি আশা করব এই ন্যারেশনটা একটু মানে লেন্দি হলেও তোমরা ধৈর্য নিয়ে বুঝতে পেরেছো। আর যদি কোনো সেন্টেন্স না বুঝে থাকো তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে হলেও সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। এভাবে যদি তুমি বাসায় প্রতিটি সেন্টেন্স ধরে ধরে রুলসগুলো পড়ার পরে প্র্যাকটিস করতে পারো তাহলে আমার মনে হয় যে বেশ কিছু প্রশ্ন প্র্যাকটিস করার পরেই কিন্তু তুমি নিজের মধ্যে একটা পরিবর্তন বা চেঞ্জ লক্ষ্য করতে পারবে এবং তুমি বিভিন্ন ধরনের সেন্টেন্স আসলে কিভাবে সেগুলোকে ট্যাকেল দিতে হয় সেটা কিন্তু বুঝতে পারবে বলে আমি মনে করছি। কারণ প্রচুর পরিমাণ প্র্যাকটিস না করলে আসলে কিভাবে তুমি একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স অ্যাড করবে, কিভাবে আনকমন সেন্টেন্স আসলে সেইটা তুমি কনভার্ট করবে, এটা কিন্তু তুমি বুঝতে পারবে না। তো এটা বুঝতে পারার জন্য অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর উপরে কিন্তু আর কোনো কিছু নেই। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো।
কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।